হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডেয়ার ইউ টু ডেথের এপিসোড 5কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইকসে সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও, নাহলে কিছু বুঝতে পারবে না। তো কাহিনী স্টার্ট হয়, আমাদের জেডকে দেখানো হয় যে অসুস্থ থাকে, আর তাকে হসপিটাল নিয়ে আসে ক্যামিন। আর ক্যামিন তাকে দেখে প্রচণ্ড শক্ট হয়ে যায় যে সে এতটা অসুস্থ হয়ে আছে। তো তখনই সে দেখে যে তার ফোনে একজন মেসেজ করে যে এটা হচ্ছে তোমার ওয়েলকাম গিফট। ইন্সপেক্টর ক্যানিন তারপরে জেকে দেখানো হয়, যার কাছে ক্যামিন দেখায় যে তুমি এই ওয়াইল্ড হান্টের নামে কিছু শুনেছো? জেডকে যারা অ্যাটাক করেছিল আমরা ইনভেস্টিগেট করছিলাম, এই জায়গার মধ্যে সেই লোকগুলো আছে। তো এটা শুনে জেআই বলে যে আমি এই ক্লাবটার ব্যাপারে শুনেছিলাম, আমি এখানে 2বার কি 3বার গিয়েছিলাম, এখানে প্রচণ্ড হাই সোসাইটির লোকেরা যায় আর এখান থেকে ড্রাগস কেনে, কিন্তু আমি কখনো ড্রাগস নিইনি, সত্যি কথা বলছি। আর জেডকে যে অ্যাটাক করেছিল তারাও মনে হচ্ছে এই ওয়াইল্ড হান্টের থেকেই হবে। তো এটা শুনে ক্যামিন বলেছে হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো। ক্যামিন বলেছে যদি তুমি চিন্তিত থাকো তো তুমি আমাকে যা জানো সব কিছু বলে দাও, আর এটা সত্যি আমার অনেকটা হেল্প হবে। যেটা শুনে জয় বলে যে না আমি সত্যি কিছু জানি না। তো এটা শুনে ক্যামিন বলে যে আমি জানি যে তুমি বলতে চাও না, বাট তুমি জানো তো আমার ভাই কীরকম হচ্ছে। তো জয় বলে যে আমি জানি না। তো ক্যামিন ভিতরে আসে আর জেডকে বলে যে তুমি ঠিক আছো? জেড বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, বাট আমার একটু এখনও ব্যথা হচ্ছে। তো ক্যামিন বলে যে কোথায় হার্ট হচ্ছে? জেড বলে যে এই জায়গায় হার্ট হচ্ছে, বলে সে তার হার্টে দেখায় আর বলে যে এ না আমার হার্ট বিটে হার্ট হচ্ছে। যেটা শুনে ক্যামিন বলে যে তোমার মধ্যে এখনও এনার্জি আছে, হ্যাঁ ফিরে কথা বলে, মানে তুমি এখন ঠিকই আছো তাই না? তো আমি এখন এখান থেকে যাচ্ছি। যেটা শুনে জেড বলে যে হ্যাঁ এটা কী হলো কথা, তুমি সিরিয়াসলি আমার মতন একজন ইনজার্ড পার্সনকে ছেড়ে চলে যাবে? তো ক্যামিন বলে যে তুমি যে ড্রামা কুইন জানো। তো জেড বলে যে প্লিজ আমার সঙ্গে থাকো না। তো ক্যামিন বলে যে আমি তোমার সঙ্গে থাকবো। তারপরে সে তাকে কিস করে নেয়। তো জেড শকড হয়ে তাকিয়ে থাকে। ক্যামিন বলে যে এই কিসটার মানে ছিল যে আমি তোমার জন্য চিন্তিত। তো তুমি বুঝতে পেরেছো যে আমি তোমাকে যখন কালকে বলেছিলাম যে আমি তোমার টেক কেয়ার করতে, তো আমি এটা এমনি এমনি বলিনি, আমি তোমাকে বলেছিলাম নিজের দেখভাল করতে। বাট তুমি কী করলে? হ্যাঁ তুমি একটু নিজের দেখভাল করোনি আর তুমি এখন অসুস্থ হয়ে গেলে। আমি চাই না যে তুমি নিজেকে আবার হার্ট করো, ওকে? আমি যখন বলি যে আমি অসুস্থ মানে তোমার জন্য চিন্তা করছি, তার মানে আমি সত্যি তোমার জন্য চিন্তা করছি, আর আমি এটা যাকে তাকে বলি না, ওকে? তো সেই জন্য সব টাইম যখন আমি তোমাকে এই কথাটা বলি তার মানে আমি তোমার জন্য সত্যি মিন করি। যেটা শুনে সে শকটে তাকিয়ে থাকে। আর এখানে সিন চেঞ্জ হয়, আমাদের ক্যামিনকে দেখানো হয় যে একজন অফিসারের সঙ্গে কথা বলতে থাকে যে আমার দিকে কে এর পিছনে আছে সেটা জানতেই হবে। ক্যাপ্টেন জেডকে এইভাবে অসুস্থ করেছে যেই পার্সনটা, আমি তাকে ছাড়বো না, আমাদেরকে তাড়াতাড়ি মুভ করতে হবে আর সেই পার্সনটাকে খুঁজে বের করতে হবে। তো এটা শুনে সেই অফিসারটা বলে যে আমার মনে হয় না যে আপনি এই কেসটা নিয়ে চিন্তিত আছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি জাস্ট জেডকে নিয়ে চিন্তিত আছেন। কেমন বলে যে আমি জাস্ট চাই না যে সব কিছু এতটা খারাপ হোক যে আমার দিকে আমাদের এই সাবঅর্ডিনেটের দিকে অসুস্থ করতে হবে। যেই ড্রাগস কেসের আছে পিছনে তার দিকে আমাদেরকে ধরতেই হবে, লিগালি হোক আর যাই হোক না কেন। আর ওখানে শুনেছি নাকি অনেক ফাইটারও হয় ইললিগাল বক্সিং। তখনই সেইখানে অফিসার বলে যে একজন ইনভেস্টিগেট স্পেশাল অফিসার ইউকিকে ডাকা হবে। যেটা শুনে তার জের কথা মনে পড়ে যায় যে জে যখন বলেছিল যে জেড ইউর সঙ্গে তুমি ডেট করছো কিনা। তো এটা ভেবে তার একটু কিছু মনে পড়ে। তারপরে ক্যামিন কী করে, ঘরে এসে আর জেডের বেডের কাছে এসে বলে যে তুমি যা যা আপডেট পাবে আমাকে জানিও, আর নতুন ইন্সপেক্টর ব্যাপারে কিছু জানতে পারলে আমাকে জানিও। আর এখানে জেডকে দেখানো হয় যে সাওয়ার নিতে চাইছিল না, জয় তাকে টাওয়াল দিয়ে সাওয়ার দিচ্ছিলো, বাট সে নিতে চাইছিল না, বলে যে আমি নিজে থেকে করে নেবো। তখনই ক্যামিন আসে আর বলে যে কী ব্যাপার, কী হলো? জয় বলে যে আমি ওকে সাওয়ার দিচ্ছি বাট ও নিতেই চাইছে না। তো এটা শুনে ক্যামিন বলে যে জয় তুমি নিচে যেয়ে কিছু খেয়ে নাও, আমি জেডের টেক কেয়ার করছি। তো এটা শুনে জয় ওখান থেকে চলে যায় ক্যামিনকে টাওয়াল দিয়ে। ক্যামিনকে দেখে জেড তো পুরো টি শার্ট খুলে দেয় আর বলে যে তুমি নিজে থেকে করতে পারো, আর যদি চাও জোরেও টাওয়াল দিয়ে মুছতে পারো, আমি এখন ঠিক আছি। তো ক্যামিন বলে যে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো দেখেই মনে হচ্ছে, তুমি জানো ডক্টর বলেছে যে তুমি 2 দিনের মধ্যে ডিসচার্জ নিতে পারো, তো তোমাকে ততদিন এখানেই থাকতে হবে। যেটা শুনে জেড বলে যে 2 দিন? আমি এখনই ঠিক আছি, চলো আমরা এখনই ডিসচার্জ নিয়ে নিই, আমি অলরেডি একদম ঠিকঠাক হয়ে গেছে, আমি নিজে থেকেও হেঁটে যেতে পারবো। যেটা শুনে ক্যাবিন বলে যে হেই চুপচাপ শুয়ে পড়ো, ঠিক আছে? আমি এখনও তোমার গা মুছছি, তারপরেও তুমি এরকম কথা কী করে বলছো? আর তাছাড়াও সঞ্জয়ের কেসের ব্যাপারে আমি কিছু জানতে পেরেছি, আর আমরা ওকে ট্যাগ করার চেষ্টা করছি। তো সেই জন্য ওকে যখন আমরা খুঁজে পেয়ে যাব আমি সব কিছু সামলে নেবো, আর ওকে আমি ছাড়বো না। ও আমার ক্যান্ডিডেটের একটা অফিসারকে হার্ট করেছে। যেটা শুনে জেড বলে যে তুমি শিওর তুমি নিজে থেকে হ্যান্ডেল করতে পারবে? তো ক্যাবিন বলে যে যদি না আমি ভালো হতাম তাহলে কি আর আমি এমনি এমনি ইন্সপেক্টর হতাম? যেটা শুনে জেড বলে যে আমি এটা বলছি না যে তুমি ভালো নয় বলে, আমি জাস্ট এইটা বলছি যে
তুমি একা একা কাজ করবে, যেটা আমি একদমই চাই না। আমিও তোমার সঙ্গে কাজ করতে চাই। এই কেসটা আমি তোমার সঙ্গে হ্যান্ডেল করতে চাই। আর যাই হোক না কেন, আমি ফার্স্টে তোমাকে কিছু হতে দেবো না। এক্স্যাক্টলি আমরা এই ব্যাপারে কথা বলতে চাই আমাদের দুজন রিলেশনশিপটা কী, যেটা শুনে ক্লাইমেট বলে যে হ্যাঁ সুপিরিয়র আর সাবঅর্ডিনেটেড। যেটা শুনে সে বলে যে এই সুপিরিয়র কোন সাবঅর্ডিনেটকে কিস করে, যেটা শুনে কেমন বলে যে জাস্ট আমাকে বলো। তো এটা শুনে জেড বলে যে চলো না আগে আমরা আমাদের ব্যাপার নিয়ে কথা বলি, যে আমাদের রিলেশনশিপটা কী। তো এটা শুনে কেমন বলে যে আগে সঞ্জয়ের কেসটা ওভার হোক তারপরে। জেড বলে যে যদি তুমি আমার জন্য না কিছু ফিল করো তুমি আমাকে ডাইরেক্ট বলে দাও না, আমি আমার মনকে সামলে নেবো। কিন্তু ক্রামিন কিছু বলে না আর হাসতে থাকে। তখনই সেখানে জয় চলে আসে। তো ক্রামিন উঠে পড়ে আর জয় বলে যে ও আপনারা কি কোনো ব্যাপারে কথা বলছিলেন নাকি। যেটা শুনে ক্রামিন বলে যে না কিছু না, আমি এবার এখান থেকে চলে যাব। আর যদি অন্য কেউ ভিজিট করতে আসে জেডকে, তো তুমি প্লিজ তাকে ভিজিট করতে দিও না, ওকে। তো জয় ওকে বলে। তারপরে সে তাকে একটা কন্ট্রাক্ট দেয়। আর জেড বলে যে তুমি অলরেডি এতে সাইন করে দিয়েছো, তো তুমি 3 দিনের মধ্যে আমার ঘরে শিফট হতে চলেছো। যেটা শুনে ক্রামিন বলে যে হ্যাঁ আমি সাইন করে দিয়েছি। যেটা শুনে জেড বলে যে বাহ সত্যি খুবই ভালো। তখনই জয় বলে যে ওকে ঠিক আছে ক্যামিন গুড বাই। তো ক্যামিন ওখান থেকে চলে যায়। জেড খুব খুশি হয়। আর তখনই জয় তাকে ল্যাটে দেয় আর বলে যে তুমি কি করে জানো যে আমি ল্যাটে খেতে পছন্দ করি। তো জয় বলে যে ক্যামিন বললো আমাকে। তো এটা শুনে জেড হাসে আর জয় বলে যে ও সুইট লাগছে তাই না। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় যে চেরিন তাংক্লা চাম তারা সবাই পুলিশ স্টেশনে আসে আর বলে যে তোমাকেও ডেকেছে, আমার দিকে কোশ্চেন করা ডেকেছে। তো ট্যাংকলা বলে যে চ্যাম্প কেন এসেছে। তো এটা শুনে চাম্প বলে যে আমি চ্যারেনকে কোম্পানি দিতে এসেছি। তো এটা শুনে তাংকলা বলে যে সত্যি। তো চাম্প বলে যে হ্যাঁ ও ভয় পাচ্ছিল সেই জন্য। তখনই তাংকলা বলে যে চ্যারিন তোর গা থেকে কেন চাম্পের পারফিউমের গন্ধ আসছে। তার মানে তোরা দুজনে একসঙ্গে শুয়েছিলিস তাই না। পিউপাই এখনও বেশি দিন হয়নি মরেছে আর তোরা অলরেডি এইসব করতে চালু করে দিয়েছিস। চাম্প বলে যে তুই তোর মুখ সামলে কথা বল ঠিক আছে। আর হ্যাঁ তুই জানিস তুই সবসময় এরকম বিহেভ করিস, সেই জন্যই তোর কেউ বন্ধু হতে চায় না। আমি ফায়ার চেরিন ছাড়া কেউ তোর ফ্রেন্ড হতেই চাইছিল না। তোকে দেখে না আমার জাস্ট বিরক্ত লাগছে, তুই সবসময় ভিকটিম প্লে করিস। যেটা শুনে তাঁকড়া রেগে যায় আর বলে যে তুই জানিস সবচেয়ে বেকার। তো চেরিন বলে যে তোরা দুজন চুপ কর আর তুই ফিরে যা, এখানে এরকম ঝগড়া করিস না, বাস আমার ভাল লাগছে না। আর এখানে ক্যামিনকে দেখানো হয় যে জেডের সঙ্গে কথা বলে। জেড বলে যে আমিও ওখানে তাড়াতাড়ি যাচ্ছি, তুমি ওদেরকে কোশ্চেন করবে, তুমি আমাকে বলো নি কেন। ক্যামিন বলে যে তুমি রেস্ট নাও। আর হ্যাঁ আমি তোমাকে বলেছি না, তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি, আমি তোমাকে রেস্ট করতে বলেছি। যেটা শুনে জেড বলেছে যদি আমি ওখানে না থাকি তাহলে তুমি বাচ্চাগুলোর মুখ থেকে বের করবে কী করে। যেটা শুনে ক্যামিন বলেছে আমার কিছু কিছু এভিডেন্স আছে, আমি দেখতে চাই যে ওরা কতদিন নিজেদের সিক্রেটটাকে লুকাবে নাকি ফ্রেন্ডশিপটাকে বাঁচাবে। তো আমি দেখতে চাই যে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। আর তাছাড়াও তুমি এর মধ্যে নিজেকে ইনভলভ করো না, আমি ওর দিকে নিজে থেকে হ্যান্ডেল করে নেবো। আর তাছাড়াও তুমি এখন রেস্ট নাও, যাই হোক না কেন আমি পরে তোমাকে জানাবো। তারপরে ক্যামিনকে দেখা যায় যে তাংলাকে জিজ্ঞাসা করে যে তোমার রিলেশনশিপ কি। তাংলার সঙ্গে চেরিনকে জিজ্ঞাসা করে, চেরিন বলে যে আমরা দুজন ফ্রেন্ড হই। তো ক্যামিন বলে যে বাট আমি যতটুকু দেখছি যে তাংলা তোমাকে ফ্রেন্ড হিসেবে দেখে না, তোমার রিলেশনশিপ তাঙ্কা চ্যাম্প এদের সঙ্গে জড়িয়ে আছে। পিউ ভাই কি তোমার আর চ্যাম্পের ব্যাপারে জানতো। যেটা শুনে চেরিন বলে যে আমি জানি। একদিন আমরা ফ্রেন্ডরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম, আমার এক একটা করে ফ্রেন্ড মারা যাচ্ছে আর তারপরেও তুমি আমাকে এইসব কোশ্চেন করছো ইন্সপেক্টর। তানকলা বলে যে আমি জাস্ট ওর জন্য চিন্তিত, এর বেশি আর কিছু না। আর তাছাড়াও আমার ভয় লাগছিলো যে চ্যারিন হয়তো ওভার থিঙ্কিং করবে। যেটা শুনে ক্যানিন বলে যে তুমি চিন্তিত চ্যারিনের জন্য, বাট বেল মারা যাওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক। আমার মনে হচ্ছে তোমাদের ফ্রেন্ডশিপটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। তানকলা বলে যে তুমি সব কী বলছো নাকি, আমি সব কী করে জানবো যে বেল কী করে মারা গেছে। আর তাছাড়াও বেল যদি মারাই যায় তাতে আমার এর সঙ্গে কীভাবে জড়িয়ে আছে। যেটা শুনে ক্যারিন বলে যে তুমি চ্যানেলের উপরে ক্র্যাশ রাখো তাই না, তো কতদিন ধরে এই ক্রাশটা রাখছো তুমি। তাংকড়া কিছু বলে না আর বলে যে তুমি জানো যে ও তোমার কখনোই হবে না। তো এরপরে চেরিনকে দেখানো যে বলে যে আমি জানতাম না ও আমাকে মিথ্যা কথা বলেছে। আমাদের গ্রুপের মধ্যে আমরা জাস্ট কিছু ফ্রেন্ডরা আছি যারা একে অপরকে লাইক করতাম, আর এর মধ্যে আমার একটা বেনিফিটও আছে। যেটা শুনে ক্যানিন বলে যে নিজেকে বাঁচানোর জন্য তুমি চমকে লাইক করো তাই তো। যেটা শুনে চ্যারেন বলে যে আমি ওর সঙ্গে যদি না থাকতাম তাহলে আমি যদি হঠাৎ করে ওর সঙ্গে সব রিলেশনশিপ কেটে দিই তাহলে আমি সব কিছু থেকেই হারিয়ে যাব। তো সেই জন্য আমাকে ওর সঙ্গে রিলেশনশিপ রাখতেই হয়েছে। যেটা শুনে ক্যানিন জিজ্ঞাসা করে যে তো চাম্পের কী ব্যাপার, তোমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে কি জানতো সবাই যে তোমরা একসঙ্গে হুক আপ করেছো। পিউফাই মরার আগেই তোমরা একসঙ্গে হুক আপ করেছিলে তাই না। তো তোমার খারাপ লাগলো না যে তোমার ফ্রেন্ড মারা গেছে আর তুমি তারই বয়ফ্রেন্ডের সঙ্গে হুক আপ করছো। ছি, তোমার এটা লজ্জা লাগা উচিত। তুমি এমন একজনকে পিক করেছো যে তোমার সঙ্গে একটু ইজি হবে না। যেটা শুনে চ্যারেন বলে যে আমি মানছি আমার গিল্টি ফিল হচ্ছে, বাট আমি কী করব। আমাকে ভয় দেখিয়ে রেখেছিল যদি আমি ওর সঙ্গে না থাকি আর ওর কথা না শুনি
তাহলে ও আমার সঙ্গে খুবই খারাপ করবে। আর তুমি জানো ওর বাবার কতটা ইনফ্লুয়েন্সার আছে, তো সেই জন্যে। আর তানক্লাকে চারিন আর চ্যাম্পের কিছু ছবি দেখার বলে যে তোমার কি মনে হয় তুমি যদি বেঁচেও যাও তাও চারিন তোমাকে চুজ করবে না, কারণ ও সবসময় চাম্পকেই চুজ করবে, তুমি ওকে বাঁচাতে পারবে না। আমি তোমাকে বলছি, জাস্ট আমাকে সত্যিটা বলে দাও, তোমার ফ্রেন্ড তোমার কখনোই হবে না, তোমরা কিছু না কিছু তো আমাদের থেকে লুকাচ্ছ, তাই না? যেটা শুনে তানক্লা বলে যে আমি জানি না। তো এটা শুনে ক্যানিন বলে যে তুমি শিওর? তো তানক্লা বলে যে যদি আমি জানতাম তাহলে আমি সব কিছু বলে দিতাম, আমি বলছিলাম কিছু জানি না। চ্যানিন বলে যে আমরা সত্যিই কিছু জানি না, আমরা কোনো সাসপিসিয়াস নয়, আমরা জাস্ট একজন ভিকটিম। যেটা শুনে ক্যামিন বলে যে আচ্ছা, তো তুমি এই ইনসিডেন্টসের ব্যাপারে কী বলবে তানক্লা? তুমি এখনও ভিকটিম প্লে করবে? তুমি একজনের মার্ডার করেছো, অ্যাক্সিডেন্ট করেছো। যেটা শুনে তানক্লা বলে যে তো কী হয়েছে, এই জিনিসটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছিলো, আর এই ব্যাপার নিয়ে তুমি এখন কেন তুলছো? তো ক্যামিন বলে যে তো এই ব্যাপারটাকে কে কভার আপ করেছিল, তুমি নিজে নাকি চাম্প করেছিল? যেটা শুনে তানক্লা বলে যে চ্যারিনের এইসবের সঙ্গে কিছু সম্পর্ক নেই, আর এইটা আমিই করেছিলাম, তো তুমি আমাকে যা বলার বলো, বাট এই জিনিসটা অলরেডি ওভার হয়ে গেছে, তো এই ব্যাপারটা আর তোলার দরকার নেই। ক্যানিন বলেছে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার এখনও হয়নি, এই ব্যাপারে যেদিন প্রমাণ পাবো সেই দিন তোমাকে আমি জেলে পুরবো। যেটা শুনে তানক্লা বলে যে আমি যদি একা ইনভলভ নয়, এর সঙ্গে চাম্পও ইনভলভ, ঠিক আছে? আমাকে যদি কেউ পয়জন দেয় আমি সেই পয়জনটা চাম্পকেও দেবো, আর ওকে আমার সঙ্গে নিয়ে মরবো, আমি একা কখনো মরবো না, কারণ ও আমাকে হেল্প করেছিল এই বডিটাকে লুকানোর জন্য। যেটা শুনে চ্যারিন বলে যে আমি জানি না তোমরা এসব নিয়ে কেন কথা বলছো। তানক্লা বলে যে তুমি জানো চাম্প এমন একজন পার্সন যে দুজন মানুষকে নিয়ে খেলছে, তারপরেও ওর গার্লফ্রেন্ড মারা যেত, ওর খারাপ লাগেনি, তো তুমি ওকে না জিজ্ঞাসাবাদ করে তুমি আমার দিকে জিজ্ঞাসা করছো, সবসময় আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো, তুমি টাইমকে জিজ্ঞাসা করো না। যেটা শুনে ক্যারিন বলে যে বাহ, তোমাকে মনে হচ্ছে এর মধ্যে কোনো ইন্টারেস্টিং কাহিনী পাওয়া যাবে, তাই না? চ্যারান বলে যে তানক্লা অ্যাক্সিডেন্টলি একজনকে শ্যুট করে দিয়েছিল, মানে ধাক্কা দিয়ে দিয়েছিল, আর সেই ব্যাপারে টাইম নিয়ে ইনভেস্টিগেট করো। তুমি যদি চাও কাউকে অ্যারেস্ট করতে তো অন্য কাউকে অ্যারেস্ট করো। টাইম এমন একজন পার্সন যে মানুষের সেক্স ক্লিপকে সবসময় সেল করতে থাকে। তানক্লা বলে যে হ্যাঁ, ওর একটা আলাদা গ্রুপ আছে, আমাদের ফ্রেন্ড গ্রুপ ছাড়াও ও খুবই বাজে ছেলে, ওর বাবা পুলিশ অফিসার, যার জন্য ওকে কেউ ধরতে পারে না, তো তুমি যদি চাও তো তুমি ওকে জিজ্ঞাসা করো। আর তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় যে জেড আর ক্যানিন দুজনে মিলে একটা ইনভিটেশন পায়, যেটা সে তাকে দেখায়। জেড বলে যে তার মানে তোমাকে হোয়াইট হার্ট থেকে ইনভাইটেশন এসেছে, তাই তো? তো ক্যানিন বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের ওই ক্লাবে যেতে হবে, আর ওখানে যেয়ে দেখতে হবে যে কে লিগালি ড্রাগস কিনে পিউফাইকে মেরেছিল। কোনো অর্ডিনারি পিপল তো এই জিনিসগুলো কিনতে পারবে না, তো আমাদেরকে জানতে হবে যে এগুলো কে কিনছে আর এগুলো তো কী হচ্ছে। আমরা যদি ওখানকে যাই তাহলে হয়তো আমরা কিলারকেও ধরতে পারি, এটা আমাদের জ্যাকপটও লেগে যেতে পারে। জেড বলে যে তুমি শিওর? ওটা প্রচণ্ড খতরনাক জায়গা, ওখানে প্রচণ্ড রিস্কি কাজ হবে, তো আমার মনে হয় না তোমার যাওয়া দরকার। যেটা শুনে ক্যাবিন বলে যে যদি আমরা না যাই তাহলে সংজিকে আমরা ধরতে পারবো না, আর আমাদের এখন এই কোশ্চেনের উপর দিয়ে সব বেস্ট করে রাখলে হবে না। যেটা শুনে জেড বলে যে কিন্তু তাও ওই জায়গাটা প্রচণ্ড ডেঞ্জারাস জায়গা, আমি তোমার জন্য চিন্তিত, আমি তোমাকে একা কখনো ওই জায়গায় যেতে দেবো না, তাহলে আমিও তোমার সঙ্গে ওই জায়গাতে যাব, ঠিক আছে? তুমি একাই আমার জন্য চিন্তিত নও, আমিও তোমার জন্য চিন্তিত, তো আমি তোমার সঙ্গে যাবো। যেটা শুনে ক্যানিন বলে যে ওকে ঠিক আছে। তারপরে জেড তাকে একটা উলফের স্টিকার দেয়, বলে যে এটা তোমার জন্য, আমার ঘরে ইনভাইটেড হওয়া আসার জন্য। যেটা শুনে ক্যানিন বলে যে কিন্তু এই উলফ ট্যাটুটা তোমার হাতেও আছে, তাই না? তো তুমি আমাকে কেন দিচ্ছ? তো জেড বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বাট এটা তোমাকে বেশি স্যুট করে, তুমি আমার মতন অ্যারোগেন্ট লাগে সেই জন্য। যেটা শুনে ক্যানিন বলে যে আর তুমি জানো তোমাকে এই উলফ ট্যাটুটা একটু স্যুট করে না, তোমাকে কীরকম মনে হয় জানো? তুমি সেই ঘরের মধ্যে একটা কুকুরের মতন, যে প্রচণ্ড জিদ্দি, পিছাই ছাড়তে চাও না। যেটা শুনে জেড বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি প্রচণ্ড জিদ্দি মানুষ, তো আমি তোমার পিছু তো ছাড়বো না, আমি সবসময় তোমার সাথে থাকবো, আর যাই হোক না কেন আমি এই কেসটার ব্যাপারে তোমার সঙ্গেই জানবো। যেটা শুনে ক্যানিন বলে যে ওকে ঠিক আছে, তুমি যদি এই কেসের ব্যাপারে থাকতে চাও তো থাকো, আমি তোমাকে কিছুই বলবো না। তো জেড বলে যে হ্যাঁ, আমরা আগে এই ব্যাপারটাকে জানবো, তারপরে আমি দেখছি যে এখানে কী হতে চলেছে, আর আগে আমরা কী করব। তো এটা শুনে ক্যানিন বলে যে চলো আগে আমরা পিউপাইয়ের ঘরটা সার্চ করতে যাবো। তারপরে তারা পিউপাইয়ের ঘরে আসে, যেখানে আসার পরে তারা বাইরে দাঁড়িয়ে থাকে, আর ক্যানিন বলে যে তোমার কি মনে হয় পিউপাই কি আসল দোষী হবে? এখান থেকেই সব কিছু শুরু হয়েছিল, হয়তো দেখা গেল পিউপাই হয়তো প্রচণ্ড ইনোসেন্ট কিছু হবে, আর নাহলে দেখা গেল হয়তো পিউপাই ওদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে সবচেয়ে বেকার একজন পার্সন হবে। যেটা শুনে জেড বলে যে সত্যি কথা বলতে আমার না ওদের ফ্রেন্ড গ্রুপের কাউকে 100% বিশ্বাস নেই, কেউ সবাই মিথ্যাটা বলছে, আর সবার মধ্যে কিছু না কিছু সিক্রেট তো থাকেই, সেইটাই জানার আছে। তারপরে দেখানো হয় যে তারা সেই ঘরের ভিতরে আসে, আর পিউপাইয়ের মা তাকে বলে যে
অফিসার পিউপাই মারা যাওয়ার পর থেকে আমি আর রুমের কিছু জিনিস বদলাইনি। তো তোমরা যেয়ে সেখানে সার্চ করতে পারো যদি কিছু পাও, কারণ আমার মনে হয়েছিল আমি এইসব অ্যাকসেপ্ট করতে পারিনি, তো সেই জন্য আমি কিছু সরাইনি। তো তোমরা যেয়ে চেক করে নাও। তারপরে দেখানো হয় যে ক্যানিন আর জেড যায় আর তাদের রুম চেক করতে থাকে। যখন সে পিউপাইয়ের রুম চেক করে সেখানে একটা ফটো ফ্রেম পায় ক্যানিন। তো সেই ফটো ফ্রেমটা সে যখন খুলে তার পিছনে একটা কার্ড থাকে, ট্রুথ অ্যান্ড ডেয়ারের কার্ড, যার মধ্যে ডেয়ার চুজ করেছিল পুপাই। যেটা দেখে তারা শকড আর বলে যে তার মানে সবচেয়ে ফার্স্ট কার্ড পুফাই পেয়েছিল। আর এখান থেকে সব কিছু শুরু হয়েছিল। যে কার্ডের মধ্যে লেখা ছিল যে সত্যি কি মিথ্যা সেটা জানিনি, বাট তুমি যেই ফ্রেন্ডের উপরে বিশ্বাস করো সেই ফ্রেন্ডরাও তোমার আসল ফ্রেন্ড নয়। তুমি যদি জানতে চাও যে তোমার ফ্রেন্ডরা কতটা ধোঁকেবাজ, তাহলে তুমি মরেই দেখো। তখনই পুফাইকে দেখানো যে ডিয়ার চুজ করেছিল। যেটা শুনে ক্যামিন বলে যে তার মানে পুফাই নিজে থেকে ডিয়ার চুজ করেছিল। পুফাইয়ের সঙ্গে ফার্স্টে এই কার্ডটা এসেছিল। যেটা শুনে জেড বলে যে তার মানে এদের ফ্রেন্ড গ্রুপে কিছু না কিছু গন্ডগোল হচ্ছিল। কে মার্ডারার হতে পারে যে পুফাইকে এই কার্ডটা পাঠিয়েছিল, আর সে কেনই বা পুফাইকে মারছিল? পুফাই কি নিজের সত্যিটা জানার জন্য, নিজের ফ্রেন্ডের উপরে বিশ্বাস না থাকার জন্য কি নিজেকে সুসাইড করে নিয়েছিল? এটা তো পুরো একটা সুসাইড কেসের থেকেও মার্ডার কেস মনে হচ্ছে। তারপরে সিনে দেখানো হয় যে ক্যামিন আসে তার মাকে জিজ্ঞাসা করে যে আপনি কি আপনার মেয়ের ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনি কি এই কার্ডের ব্যাপারে কিছু জানেন? যদি জেনে থাকেন প্লিজ আমার থেকে বলুন। যেটা শুনে পুফাইয়ের মা বলে যে আমি সত্যি কথা বলতে এ ব্যাপারে কিছুই জানি না, কারণ পুফাই আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। আগে পুফাই খুব ভালো মেয়ে ছিল, ও চেয়ার মানে সবসময় মজা মস্তি করতো। কিন্তু কিছুদিন পর আমি দেখলাম ও প্রচণ্ড স্যাড থাকতে চালু করলো। ও না আমার সঙ্গে আর কথা বলতো না সেইভাবে ঘুরতো। কিন্তু তারপরে একদিন আমি যখন সেই সত্যিটা জানতে পারলাম, তারপর থেকে আমি বুঝলাম ও কেন স্যাড ছিল। তারপরে একটা সিন দেখানো যখন পুফাই তার মায়ের সঙ্গে বসেছিল আর তার মা বলতে থাকে যে পুফাই আমাকে বলে যে ও এই স্যাড হয়ে আছে এই কারণেই, কারণ ও প্রেগনেন্ট। আর এই ব্যাপারটা জানার পর থেকে পুফাই প্রচণ্ড স্যাড থাকতো। তো পুফাই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, সেই জন্য ও সবসময় মনমরা হয়ে থাকতো। কিন্তু ওর বাবা কে হয় বাচ্চাটা সেটা এখনও জানানো হয়নি। যেটা শুনে ক্যানিন বলে যে কি পুফাই প্রেগনেন্ট হয়ে গেছিলো? যেটা শুনে সে বলে যে হ্যাঁ। তারপরে এটা শুনে তারা শকড হয়, তারা বাইরে আসে আর ভাবতে থাকে তার মানে সত্যি হচ্ছে এইটাই যে বেলার যে ট্রুথ অ্যান্ড ডেয়ার কার্ড পাওয়া গিয়েছিলো তার মধ্যে একজন অ্যাবর্শনের ব্যাপার ছিল। তো পুফাইকে বেলাই অ্যাবর্শন করিয়েছে, তাই তো? যেটা শুনে জেড বলে যে কিন্তু বেলা কেন, বেলাকে কেন মারলো, জম্পকে কেন নয়? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। পুফাইকে যে প্রেগনেন্ট করেছে তাকে কেন মারা হলো না, বেলাকে কেন মারলো? ক্যানিন বলে যে এটা আমাদেরকে জানতে হবে যে এখানে কি গন্ডগোল হচ্ছে। এরা যত ভিতরে যাচ্ছে ততই কেস জড়িয়ে যাচ্ছে। আচ্ছা চলো ঘর যাওয়া যাক। যেটা শুনে জেড বলে যে না, ঘরে যাওয়ার আগে আমরা আগে শপিং করতে যাব। তারপরে দেখানো হয় যে তারা ঘরে আসার অনেক কিছু শপিং করে। তো ক্যানিন বলে যে আমার থেকে বেশি তো তোমাকে এক্সাইটেড মনে হচ্ছে যে আমি তোমার ঘরে শিফট হচ্ছি। জেড বলে যে হ্যাঁ অবশ্যই আমার ঘরে আসছো তো আমি সব জিনিস পারফেক্ট রাখতে চাই। তখনই ক্যানিন একটা ব্ল্যাঙ্কেট দেখে যেটা ব্ল্যাক কালার হয় না, তো সে বলে যে আমি ব্ল্যাক কালার বলেছিলাম। জেড বলে যে তুমি তোমার জীবনে একটু কালার দরকার, সবসময় ব্ল্যাক পরে পরে তুমি জানো তোমার জীবনটা কালারফুল হচ্ছে না। তো তখনই জয় আসে আর বলে যে ও তোমরা শপিং করে এসেছো? আচ্ছা ক্যানিন তোমার একটা গিফট এসেছিলো, আমি দাঁড়াও তোমাকে দিচ্ছি বলতে জয় তাকে সেই গিফটটা দেয় আর সে নিয়ে নেয়। তারপরে জেড বলে যে বাহ তুমি তো আমার ঘরের এখন অ্যাড্রেসও দিতে চালু করে দিয়েছো আর অর্ডার করতে চালু করেছো। তো ক্যানিন বলে যে হ্যাঁ আমি এখানে থাকছি তো এখানেরই তো অ্যাড্রেস দেবো, তাই না? তারপরে সে বলে যে জয় আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? তো জয় বলে যে বলো কী জানতে চাও? তো ক্যানিন তাকে বলে যে তুমি যা জানো প্লিজ আমাকে সত্যি কথা বলো। তুমি কি জানতে যে পুফাই প্রেগনেন্ট বলে? যেটা শুনে জয় পুরো শকড হয়, বলে যে কী পুফাই প্রেগনেন্ট ছিল? তার মানে পুফাই যখন মার্ডার হয় ও তখন প্রেগনেন্ট ছিল? তো এটা শুনে জেড বলে যে না, তার আগে ওর অবসান হয়ে গিয়েছিল। তুমি সত্যিই জানো না যে কে ওকে প্রেগনেন্ট করেছে আর ও প্রেগনেন্ট ছিল বলে? যেটা শুনে জয় বলে যে না আমি সত্যিই জানি না, আমি জাস্ট বুঝতে পারছি না যে এইসব কী করে হলো। যেটা শুনে জেড বলে যে যদি তুমি যা জানো আমাদেরকে বলো। ক্যানিন বলে যে আমি জানি তুমি কিছু জানো, প্লিজ আমাদেরকে বলো, আমাদের হেল্প হয়ে যাবে। জয় বলে যে আমি সত্যিই কিছু জানি না এই ব্যাপারে, আমি কী করে বুঝবো যে এইসব কেন হচ্ছে আর কে করছে? তো জেড বলে যে তুমি সত্যিই জানো না, নাকি না জানার নাটক করছো? তুমি মিথ্যা তো বলছো তাই না? তোমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে কেউ না কেউ কিছু না কিছু লুকাচ্ছ আর সেটাকে তোমরা প্রোটেক্ট করার জন্য নিজের মুখকে বন্ধ করে রেখেছো। আমরা বুঝতে পারছি না যে তোমরা কী করেছো, বাট আর তুমি জানো আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তুমি না কোনো দোষ করে থাকো। তো জয় বলে যে আমি আর পুফাই একবার ওয়ান নাইট স্ট্যান্ড করেছিলাম, বাট আমি জানি না যে ও সেই জন্য প্রেগনেন্ট হয়েছে কিনা। যেটা শুনে জেড আরও রেগেছে আর বলে যে তুমি এটা কী করে করতে পারো জয়, ওটা তোমারও বাচ্চা হতে পারতো, তুমি এরকম কেয়ারলেস কী করে হতে পারো? তুমি জানতে যে চম্প আর পুফাই রিলেশনশিপে আছে, তারপরেও তুমি এত বড় ভুল কী করে করতে পারো? তুমি ফ্রেন্ড না অন্য কিছু? তোমাকে তো নিজের ভাই বলতেও আমার লজ্জা লাগছে। তো জয় বলে যে কিন্তু ভাই আগে আমার কথা তো শোনো। জেড তার কথা শুনে না, বলে যে তুমি এখন কী কথা বলবে? হ্যাঁ তোমার আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এত বড় নির্লজ্জ হবে? তখনই ক্যানিন বলে যে জেড
আগে ওর কথা শুনতে তো তাও। জয় বলে যে আমি জানতাম না যে ও প্রেগনেন্ট আছে কিসের জন্য। আমরা জাস্ট এক নাইট স্পেন্ড করেছিলাম আর তারপরে আমি ওর সঙ্গে কথা বলছিলাম, বাট পুপাই বলেছিল কাউকে না জানাতে, এমন প্রেটেন্ড করতে যেন কিছুই হয়নি। যেটা আরও রেগে যায় আর বলে যে ও বললো বলে আর তুমি শুনে নিলে। যেটা শুনে জয় বলে যে তুমি আমার কথা কখনো শুনতেই চাও না ভাই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যেটা বলে যে তুমি আমাকে বলো না। তো জয় বলে যে কী করে বলবো, যখনই আমি তোমাকে কিছু বলতে চাই তখনই তুমি আমার কথা শুনো না আর ইগনোর করে চলে যাও, সেই জন্য আমি তোমাকে কিছু বলি না। যেটা শুনে জেড বলে যে মানেটা কি, তুমি বলতে চাইছো এখানে আমার দোষ? জয় বলে যে তুমি সবসময় এরকম বিহেভ করো, সেই জন্য আমাদের দুজনের রিলেশনশিপ এরকম হয়ে আছে। তুমি কখনো আমার কথা শুনো না, তুমি সবসময় আমার উপরে জোর দেখিয়ে চলে যাও, তুমি কখনো বোঝার চেষ্টা করো না যে আমি কীরকম ফিল করি বা আমার মনে কী চলছে। তুমি সবসময় এরকমই করো, বিহেভ করো, বলে সে ওখান থেকে চলে যায়। আর জেড কিছুক্ষণ পরে ভাবতে থাকে যে আমার ভাই, সত্যি কি আমার ভাই আমাকে এতটা ভয় করে? আমি কি আমার ভাইয়ের কথা শুনি না? আমার ভাই আমাকে কিছু বলতেও ভয় করে? ক্যানিং যখন দেখে যে জেড চিন্তা করছে, তো ক্যানিন একটা গিফট খুলে, সেই গিফটটাকে খুলে সেখানে একটা স্টিকার আছে, সেটাকে চিপকে দেয়, যেটার মধ্যে জে কে লেখা থাকে, আর বলে যে আজকের পর থেকে এটা এখানে থাকবে। তো যেটা শুনে জেড বলে যে এখানে এইটা তুমি কোথা থেকে পেলে? এটা তোমাকে কে হচ্ছে বলছে এই স্টিকারের কথা? যেটা শুনে ক্যানিন বলে যে কে? আমার অ্যাসিস্ট্যান্ট ক্যান, সে বলেছে। যেটা শুনে জেড বলে যে ও তো আমার ভালো অ্যাসিস্ট্যান্ট ছিল তাই না, ও তোমার কী করে হয়ে গেল? যেটা শুনে ক্যামিন বলে যে কারণ আমি ওকে আমার অ্যাসিস্ট্যান্ট করে নিয়েছি, ও আমার একটা ভালো সাবঅর্ডিনেটেড হয়েছে। যেটা শুনে জেড বলে যে তাহলে আমি কি, আমিও তো তোমার ভালো সাবঅর্ডিনেটেড না? তো ক্যামিন বলে যে তুমি যদি শুধু আমার সাবঅর্ডিনেটেড হয়ে থাকতে চাও তো থাকো, অন্য কিছু যদি না হতে চাও, বলে সে চলে যায়। তো জেড বলে যে বাট তুমি অন্য কোনো অপশানই তো দাওনি। তো সে তার পিছন পিছন ছুটে, তারপরে দেখানো হয় যে তারা রুমে বেডশিট ঠিক করতে থাকে। আর জেড বলে যে তুমি এটা কখনো করোনি তাই না নিজে থেকে? যেটা শুনে ক্যানিন বলে যে যদি আমি এটা করতাম তাহলে কি আমি এত পয়সা খরচা করে হোটেলে থাকতাম? তারপরে সে তাকে বলে যে তুমি কী ভাবছো? যেটা শুনে ক্যানিন বলে যে আজকে রাতে আমার দিকে ওয়াইল্ড হার্টে যেতে হবে আর ওখানে ইনভেস্টিগেট করতে হবে, ওখানে ইউনিট অফিসারের ইউও আসতে চলেছে তাই না, ওনার সঙ্গে তোমার কোনো ইস্যুস নেই তো? যেটা শুনে জেড বলে যে তুমি এরকম করে কেন জিজ্ঞাসা করছো, আর তাছাড়াও কেন ইস্যুস থাকবে আমার, আর তুমি কি জেলাস ফিল করছো নাকি? যেটা শুনে ক্যানিন বলে যে না, আমি জাস্ট মেক শিওর করছি তোমাদের রিলেশনশিপে যাতে এই কেসটাকে নিয়ে কোনো ইন্টারফেয়ার না আসে আর কোনো প্রবলেম না হয়। যেটা শুনে জেড বলে যে তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না, আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। তারপরে তারা পার্টিতে যায়, যেখানে যাওয়ার পরে তারা চারিদিকে নজর রাখতে থাকে আর একটা কনের দিকে আসে যেখানে প্রচণ্ড ফাঁকা থাকে। জেড বলে যে এই জায়গায় তো সিসিটিভি ক্যামেরা চারিদিকে আছে, বাট এই পিছন ধারে ক্লাবের এই জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু এখানে কোনো জায়গায় যদি কেউ ড্রাগসও সেল করে কেউ জানতেই পারবে না। আমাদেরকে কিছু না কিছু ক্লু খুঁজতেই হবে, আর যদি আমরা কিলারকেও খুঁজতে পাই তাহলেও খুব ভালো হবে। তো ক্যানিন বলে যে তুমি কি আর কিছু দেখতে পাচ্ছ? তখনই কিছু লোক আসে, তো তারা দুজন একসঙ্গে লুকিয়ে পড়ে। তারপরে তারা বাইরে বেরায় আর দেখে যে সেখানে অফিসার লি আর হচ্ছে ইউ চলে আসে। যেটা দেখে তারা বলে যে তোমাদের তো আগে আসার কথা ছিল, কিন্তু তোমরা এত লেট হয়েছো কেন? হ্যাঁ। যেটা শুনে অফিসার লি বলে যে কেন, তুই এখনও আমার সত্যি এত পেন করিস না, বিশ্বাস হয় না। যেটা শুনে জেড বলে যে আচ্ছা, তুই যেন আমার কত ভালো। যেটা শুনে ক্যানিন বলে আমি বলেছিলাম না তোমাদের মধ্যে কোনো প্রবলেম আছে কি না? যেটা শুনে ক্যানিন বলে যে আমি ইন্সপেক্টর ক্যানিন আর এই হচ্ছে আমার সাবঅর্ডিনেটেড জেড। তারপরে লি আর ইউর সঙ্গে দেখা করানো হয়, যারা বলে যে আমরা স্পেশাল ইনভেস্টিগেট থেকে এসেছি এখানে, আমরা শুনেছি ইললিগালি রেসলিং করা হয় সেইটা দেখার জন্য। যেটা দেখে ক্যানিন বলে যে ঠিক আছে, তাহলে আমরা যখন একসঙ্গে কাজ করতে চলেছি তো আমরা একসঙ্গে ভালোভাবে কথা বললে ভালো হয়। তখনই ক্যানিন জেডের দিকে তাকিয়েছে, জেড বলে যে আমার সত্যি ওদের সঙ্গে কোনো ইস্যুস নেই। তো ক্যানিন বলে যে আমি তো তোমাকে এক্সপ্লেন করতে বলিও নি। তারপরে দেখানো হয় যে তারা সবাই প্ল্যান করে নেয় যে কোন দিকে কীভাবে ইনভেস্টিগেট করবে। তো এটা শুনে লু বলে যে তোমরা চিন্তা করো না, আমরা এখানে কিছু না কিছু নিশ্চয়ই খুঁজে পাবো। তো ক্যানিন বলে যে ঠিক আছে, এই ইয়ারফোনগুলো নাও আর আমাদের সঙ্গে তোমরা কানেক্ট থাকবে, যদি কোনো কিছু জানতে পারো তো আমরা একে অপরকে অ্যালার্ট করে দেবো, ওকে? যেটা শুনে ইউ বলে যে ওকে ঠিক আছে। তারপরে তারা ওখান থেকে কানে হেডফোন নিয়ে নেয় আর বলে যে ও চলে যায়। তো ইউ বলে যে আমি শুনেছিলাম যে জেড প্রচণ্ড চুপচাপ হয়ে গেছে, বাট আমি এক্সপেক্ট করিনি যে জেড এতটা চুপচাপ হয়ে যাবে। তো লি বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপরে এই ক্যানিনের পিছনে কেউ বন্দুক নিয়ে আসে আর বলে যে আমাদের বস তোমার সঙ্গে দেখা করতে চায়, ওয়েট করছে। তারপরে ক্যানিন আসে আর তার বসের কাছে সে যে দেখা করে আর বলে যে ও ইন্সপেক্টর তুমি চলে এসেছো, আমি তোমাকে কী বলে ডাকবো, ইন্সপেক্টর ক্যামিন? তো এটা শুনে ক্যামিন বলে যে জাস্ট স্টার্টিং পয়েন্টে আসো, কী বলতে চাও? যেটা শুনে সজ্জন বলে যে 10 মিলিয়ন 10 বছর কাজের ফল, তো আমি তোমাকে বলছি ভালো হবে তাই না, নাকি এটা তোমার জন্য যথেষ্ট নয়? তুমি যদি আমার এই থেকে চলে যাও ক্লাব থেকে, তাহলে আমি তোমাকে এই পয়সাগুলো দিতে পারি, জাস্ট আমাকে হেল্প করো এই ক্লাবটাকে চালু রাখার জন্য। কী বলো, এই ডিলটা প্রচণ্ড ভালো হবে তাই না? তোমার কি মনে হয় তুমি যদি আমাকে হেল্প করো তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে? তো ক্যামিন বলে যে আমি তোমাকে বলছি
আমি জাস্ট একটাই ডিল করব, যেই ডিলটা হচ্ছে তোমাকে স্যালেন্ডার করতে হবে আর এই ক্লাবটাকে বন্ধ করতে হবে, এর বেশি আমি আর তোমার সঙ্গে কোনো ডিল করব না। সজেন তো এটা শুনে সে যে বলে যে আচ্ছা তুমি আমাকে অ্যারেস্ট করবে, তোমার মনে হয় যে আমাকে তুমি অ্যারেস্ট করতে পারবে? আর এখানে তাঙ্কলাকে দেখানে তার বস বলে যে হেই তুই কি আজকে রাতেও এখানেই ঘুমাবি নাকি? তো তাঙ্কলা বলে যে হ্যাঁ। তো তার বস বলে যে কেন, তোর তো ঘর আছে তাই না, তুই তোর ঘরে যে ঘুমানো, তুই এখানে কেন ঘুমাতে চাইছিস? যেটা শুনে তাঙ্কলা বলে যে এমনি আমি এখানে কাজ করবো, আর তাছাড়াও আমি আমার হার্ড ওয়ার্ক করতে চাই। যেটা শুনে তার বস বলে যে তোর যা ইচ্ছে তাই কর, আর হ্যাঁ লাইট বন্ধ করে দিবি, তুই জাস্ট এখানে কাজ করে মানে ওভার টাইম কাজ করে ব্যাস পকেট মানি বাড়াতে চাস, এর বেশি আর কিছুই না। তুই যা ইচ্ছা কর, আমার কথা না শুনবি তো আমি চললাম। তো সে সেখান থেকে চলে যায়, আর তাঙ্কলা এখানে কাজ করতে থাকে। তখনই সে দেখে যে একজনের পায়ের ছাপ আছে, যেটা দেখে সে বলে যে কী হলো, তুমি যাওনি বস? আরে চলে যাও, আমার উপরে চেল্লিয়ে কিছু হবে না, আমি এখানে কাজ করব, আমি আজকে এখান থেকে যাব না। তুমি কি কিছু ভুলে গেছো যে ফিরে এসছো? তখনই তাঙ্কলা দেখে যে তার পায়ে কেউ মারে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। আর এখানে সিন চেঞ্জ হয়, জেডকে দেখানো হয় যে চারিদিকে ঘুরতে থাকে ক্লাবে, তার কাছে আরেকজন গুন্ডা আসে আর বলে যে আমার বস আমাদেরকে সেন্ড করেছে। তো জেড তার দিকে মারে আর বলে যে তোমরা কে, তোমার বসকে নিজে থেকে মুখ দেখাতে বলো, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। যেটা শুনে সে গুন্ডাগুলো তাদেরকে জোর করে। আর এখানে তাঙ্কলার কাছে যে মার্ডারার আসে সে বলে যে ট্রুথ আর ডেয়ার কী চুজ করবে? তো তাঙ্কলা বলে যে আমি তো অলরেডি চুজ করেছিলাম না, যার জন্য বেল তো মারা গেছে, তো তুমি আমাকে আবার কেন মারতে এসেছো? তো মার্ডারার বলে যে তুমি ভুল অ্যান্সার দিয়েছো, তুমি সত্যিই বলো। যেটা শুনে তাঙ্কলা বলে যে ওকে ওকে আমি সত্যি বলবো। তারপরে আবার সিন চেঞ্জ হয়, আমাদের এখানে অফিসের ক্যানিনকে দেখানো হয়, যে বলতে থাকে যে তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি তো থাই ভাষাই বললাম যে আমি তোমাকে অ্যারেস্ট করতে চাই। যেটা শুনে সে যে বলে যে তুমি তো প্রচণ্ড বোল্ড। যেটা শুনে ক্যানিন বলে যে নাকি চাও আমি তোমার ভাষা বলি? যেটা শুনে সে যে বলে যে তুমি জানো তোমার মতন একজনকে না আমার খুবই পছন্দ, তুমি এত তাড়াতাড়ি আমার অফারকে রিজেক্ট করে দিয়েছো, যেটা আমার ভালো লাগলো। যেটা শুনে ক্যানিন বলে যে আমার কাছে জাস্ট একটাই চয়েস আছে, আমি তোমাকে জাস্ট পুলিশ অফিসার হিসাবে অর্ডার দিচ্ছি যে তোমাকে আমি এখানে অ্যারেস্ট করতে এসেছি। তারপরে সে তাকে দিকে বন্দুক তাকায় আর বলে যে তোমার লোকেদের থেকে বেশি আমার মনে হয় তাড়াতাড়ি শ্যুট করা যাবে তাই না? তো সেই জন্য বলছি তুমি আমাকে বলো কাকে আগে তুমি ড্রাগস সেল করেছো, তুমি আমার সঙ্গে মেস করো না। সেই জন্য বলে যে আমি অনেক লোককে ড্রাগস সেল করেছি, আমি কার কার নাম নেবো? ক্যানিন বলে যে চুপ করো, আমি যা জানতে চাই তুমি যে ড্রাগস সেল করেছো সেই ড্রাগস সেলটা একটা মার্ডার কেসে পরিণত হয়েছে, তো আমি জানতে চাই যে তুমি টপে কাকে ড্রাগস সেল করেছো, এর পিছনে কে কে চার্জ আছে আমাকে বলো তুমি সব কথা। সে যখন বলে যে ও তুমি সত্যিই জানতে চাও? তো ক্যানিন বলে যে হ্যাঁ। তো সেই জন্য তার লোকের দিকে বন্দুক নামাতে বলে আর বলে যে ঠিক আছে, তোমার ছেলেটা যে জেড, সে যদি আমার ছেলেদের সঙ্গে ফাইটিংয়ে জিতে তাহলে আমি তোমাকে সব কিছু বলে দেবো। আর দেখানো হয় যে সে টিভি চালায় আর দেখায় যে জেডকে ফাইটিং রিংয়ে নিয়ে যাওয়া হয়। আর এখানে আমাদের সেই মার্ডারকে দেখানো হয় যে বলে যে ও তার মানে তুমি ট্রুথ চুজ করলে তাই না তাংলা? তুমি তো পয়সার জন্য সব কিছু বিক্রি করতে পারো তাই না? তোমার কাছে পয়সাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাঙ্কা বলে যে না এটা সত্যি নয়। তো এটা শুনে সেই মার্ডারারটা তাকে টর্চার করতে থাকে আর বলে যে পিউরিফায়ার ক্লিপ তুমি এক্সচেঞ্জ করেছিলে টাইমের সঙ্গে পয়সার জন্য তাই না? যেটা শুনে তাঙ্কা বলে যে না না আমি করিনি। তো মার্ডারার তাকে মারতে থাকে আর বলে যে তোমার কাছে ফ্রেন্ডশিপ বড় নয় পয়সা বড় তাই না? তো ঠিক আছে আজকের পর তুমি পয়সা নিয়েই হেলে যাও। তারপরে দেখানো হয় যে মার্ডারার কী করে তাঙ্কলাকে ওখানেই মারতে থাকে আর বলে যে তুমি রাইট আনসার দিয়েছো, তুমি পয়সাকে চুজ করেছো তো তোমাকে এবার মরতে হবে। তারপরে দেখানো হয় যে সেই মার্ডারার ওখানেই তাঙ্কলাকে মার্ডার করে দেয়। আর এখানে ক্যানিনকে দেখানো যে বলে যে ঠিক আছে তুমি যদি এটাই চাই তাহলে এটাই হবে। সেজন্য বলে যে তোমার কি মনে হয় তোমার পার্সেন্টটা জিততে পারবে? যেটা শুনে ক্যানিন গর্বতে বলে যে হ্যাঁ তুমি কি বেট করতে চাও? যদি আমার ছেলেটা হেরে যায় তাহলে আমি আজকে রিজাইন করে দেবো, কিন্তু যদি তোমার ছেলেরা হেরে যায় তাহলে তুমি আমাকে বলবে যে কাকে তুমি ড্রাগস বিক্রি করেছো, ঠিক আছে? এইটা কেমন হবে? তো সেজন্য বলে যে ওকে তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে, আমার তোমার সঙ্গে ম্যাচ করতে খুবই ভালো লাগবে, চলো এটা একটা স্পেশাল ম্যাচ করা যাক। তারপরে সে তার লোকের দিকে বলে দেয় যে সবচেয়ে ভালো লোক মানে যে ফাইটিং করতে পারে তাকে ডাকো। আর দেখানো হয় যে জেডকে সে কানে ব্লুটুথের মাধ্যমে বলে যে জেড তুমি এতে হেরো না, ঠিক আছে? জেড বলে যে ওকে তুমি চিন্তা করো না, আমি এই কম্পিটিশানে কখনোই হারবো না, বাট যদি আমি জিতি তাহলে তোমাকে আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। যেটা শুনে ক্যানিন বলে যে জেড তুমি কেয়ারফুল থেকো। বাট জেড বলে যে তুমি প্রমিস করো যে তুমি আমার ইচ্ছে পূরণ করবে। তো ক্যানিন বলে যে এটা মজার সময় নয়। তো জেড বলে যে আমি মজা করছিও না, আমরা ঘরে ফিরে গেলে একসাথে থাকবো, আমি সিরিয়াস। যেটা শুনে ক্যানিন বলে যে ওকে ঠিক আছে, তুমি যদি এটাই চাও তো এটাই ঠিক আছে, আমি ডিল করলাম, বাট হ্যাঁ হেরে এসো না, ওকে? তো জেড বলে যে ওকে আমি হারবো না। আর দেখানো হয় যে সে সেই গুন্ডার সঙ্গে ওখানে ফাইটিংয়ের জন্য রেডি হয়ে যায়। আর তারপরে আমাদের একটা বোনাস ক্লিপে দেখানো হয় যেখানে ক্যানিন বলে যে
তুমি জেলাস ফিল করাচ্ছ কেন আমাকে? জেড বলে যে তুমি জানো আমি তোমাকে বলছি ইউকি আর আমার মধ্যে কোনো রিলেশনশিপ নেই, আর তুমি ফার্স্ট ইন্সপেক্টর যা আমার মনে আছে বলে সে ক্যানিনকে কিস করে না, আর বলে যে তুমি জানো আমার চোখ কখনো কারো প্রতি এত দিন ধরে ছিল না, আমি জাস্ট তোমাকেই লাইক করি আর এর বেশি আমার মনে অন্য কেউ নেই। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি জাস্ট আমার রুমে শিফট হয়ে যাও, ওখানে আমরা একসঙ্গে থাকবো, তাহলে এতটা প্রবলেমই হবে না বেডশিট চেঞ্জ করার পরানো। যেটা শুনে ক্যানিন বলে যে আমি জাস্ট সাইন করেছি এগ্রিমেন্টে, আমি তোমার সাথে এক রুমে ঘুমানোর জন্য সাইন করিনি, ঠিক আছে? যেটা শুনে জেড বলে যে আমি তোমার জন্য ভিভিআইপি কন্ট্যাক্ট করে দেবো, তো তুমি আমার সাথে থাকো না। বাট ক্যানিন না বলতে, আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি গাইস।